আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। যাচাই বাছাই শেষে ঢাকা জেলা ও মহানগরের 20টি আসনে দাখিলকৃত 238টি মনোনয়নের মধ্যে 75 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। বৈধ ঘোষণা করা হয়েছে 161টি মনোনয়ন। আজ মনোনয়ন যাচাই বাছাইয়ের শেষ দিন হলেও গতকালই যাচাই বাছাইয়ের কাজ প্রায় সম্পন্ন করেছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। শেষ মুহূর্তে বাকি থাকা কিছু কাজ শেষে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। তবে রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। 10 থেকে 18 জানুয়ারির মধ্যে আপিল শুনানি ও নিষ্পত্তি হবে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। এরপর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। এরপর 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা। দর্শক, এই বিষয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, শেষ দিনে এসে কেমন দেখছেন মনোনয়ন প্রত্যাশীদের প্রত্যাশা? এখন পর্যন্ত কতজনের মনোনয়ন বৈধ এবং অবৈধ হয়েছে, বিস্তারিত জানাবেন সেই সম্পর্কে। আফসানা, আসলে গতকালকেই কিন্তু সব ধরনের কার্যক্রম প্রায় শেষ হয়েছে। কতজন প্রার্থী বৈধ হয়েছেন এবং কাদেরটা বাতিল করা হয়েছে সেটি গতকালকেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়েছে। যেহেতু নির্বাচন কমিশন থেকে একটি তারিখ দেওয়া ছিল, সেই তারিখ অনুযায়ী কিন্তু আজকের যে ডেট সেটি দেয়া রয়েছে এবং যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে সেই প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদের যে আবেদন করবেন সেই আবেদনের যে কাগজপত্রগুলো, সেই আবেদনের কাগজপত্র কিন্তু তারা মূলত এখান থেকে তুলে নিয়ে যাচ্ছেন এবং পরবর্তীতে তারা নির্বাচন কমিশনে তাদের যে প্রার্থিতা বাতিল হয়েছে সেই বাতিলগুলো তারা সেখানে আবেদন করতে পারবেন। এবং এই যে ঢাকা বিভাগীয় কমিশনের কার্যালয়, এখানে কিন্তু ঢাকার মোট 20টি আসনের ভিতরে 13টি আসন, সেই 13টি আসন এখান থেকে পরিচালিত হবে। সেইখানে কিন্তু এখানে মোট 174 জন প্রার্থী তারা এখানে মনোনয়ন জমা দিয়েছিলেন, মনোনয়ন সংগ্রহ করেছিলেন 253 জন। তাদের মধ্যে বৈধ প্রার্থী হয়েছেন 119 জন এবং বাতিল করা হয়েছে 54 জনের। এবং এর পাশাপাশি 2টি আসনের কার্যক্রম হচ্ছে নির্বাচন কমিশনের পাশে একটি কার্যালয় আছে সেখান থেকে, এবং ঢাকা বিভাগের ভিতরে যে ঢাকার জেলার ভিতরে যে আরও 5টি আসন রয়েছে সেটি মূলত সেটি করা হয় ঢাকা জেলা প্রশাসনের কার্যালয় থেকে। তো এখানকার কাজ মোটামুটি শেষ, গতকালকে হয়েছে। আজকে শুধুমাত্র প্রার্থী যাদের কাগজপত্র কিছু দরকার সেই কাগজপত্রগুলো তারা এখানে এসে তুলে নিয়ে যাচ্ছেন যার যার মতো করে। কিন্তু আনুষ্ঠানিকভাবে যে ব্রিফিং সেগুলো তারা আজকে কোনো কিছুই করবেন না, এমনটি আমাদেরকে জানিয়েছেন, যেহেতু গতকালকে তারা আনুষ্ঠানিকভাবে সব কথা জানিয়ে দিয়েছেন। তো প্রার্থীরা আবেদন করলে সেই আবেদনের যে বিষয়গুলো রয়েছে সেটি তারা সম্পন্ন করবেন এবং এর পরবর্তীতে নির্বাচন কমিশন তাদের আবেদনের প্রেক্ষিতে সেগুলো নিষ্পত্তি করবে। যাদেরগুলো কাগজপত্র কম রয়েছে, যে কাগজপত্রগুলো দাখিল করতে হবে সেগুলো দাখিলের পরে সেটি তারা আবার যাচাই বাছাই করে যদি সেই কাগজপত্রে কোনো ত্রুটি না থাকে সেই পরবর্তীতে যাদের বাতিল হয়েছে তাদেরকে আবার বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করতে পারে যখন আপিল শুনানি নিষ্পত্তি হবে তারপর। এবং পরবর্তীতে যে জি সাকিব, আপনি সেখানেই থাকুন, পরবর্তীতে সংবাদে আপনার সাথে যোগাযোগ করব আমরা। এদিকে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, সীতাকুণ্ড ও পটিয়া আসনে 33 প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং 12 প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। চলছে শেষ দিনের কার্যক্রম। এদিকে ফেনী 1 আসনে এরই মধ্যে মনোনয়নপত্র যাচাই বাছাই কার্যক্রম শেষ হয়েছে। 10 জন প্রার্থীর মধ্যে 1 জনের মনোনয়ন স্থগিত এবং 3 জনের বাতিল এবং বেগম খালেদা জিয়ার বিকল্প ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু সহ 6 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। প্রায় 1.5 যুগ পর নির্বাসিত জীবন থেকে তারেক রহমানের দেশে ফেরা এবং বেগম খালেদা জিয়ার মৃত্যু
আসন্ন নির্বাচনের সমীকরণে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন আর বেগম জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি রাজনৈতিকভাবে কাজে লাগাতে পারলে আগামী নির্বাচনে বিএনপির পথ মসৃণ হবে। দলটির নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের নেতৃত্ব ভোটের আগে বিএনপির জনসমর্থন আরও শক্তিশালী করবে। শামীম চৌধুরীর রিপোর্টে থাকছে বিস্তারিত। 25 ডিসেম্বর তারেক রহমানের রাজস্বিক স্বদেশ প্রত্যাবর্তন। We have a plan for the people and for the country. 30 ডিসেম্বর সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে বেগম খালেদা জিয়া, জানা যায় অগণিত মানুষের ভালোবাসা। দুটি ঘটনায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি বিএনপির প্রতি তাদের সমর্থনেরই একটি ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। জনাব তারেক রহমানের প্রতি মানুষের আস্থা, বেগম জিয়া জানা যায় লাখ লাখ মানুষ এসেছেন, এটি ওনাকে সম্মান জানানো, ওনাকে শ্রদ্ধা জানানো, এটি যেমন একটি দিক আছে, আবার এটির একটি রাজনৈতিক ব্যাখ্যাও আপনি করতে পারেন। মানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিকে আপনি বিএনপির প্রতি এক ধরনের সমর্থনও আপনি চিন্তা করতে পারেন। বিএনপির নেতাকর্মীরা যে কোনো সময়ের চেয়ে এখন অনেক বেশি উজ্জীবিত, সেটি আগামী নির্বাচনে তাদেরকে সহায়তা করবে এবং এটা পজিটিভ হিসেবে কাজ করবে। বিএনপি নেতারা বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হয়েছে তা পূরণ হওয়ার নয়, তবে শোককে শক্তিতে রূপান্তর করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ বিএনপি। তাকে হারিয়ে শুধু বিএনপি নয়, সারা দেশেই শোকে মুহ্যমান। এই শোক কাটিয়ে ওঠা বা তার অভাব অপূরণীয়। তবুও তার প্রদর্শিত পথে আমরা চলার চেষ্টা করব, তার আদর্শে ধারণ করে বিএনপি এগিয়ে যাবে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় আমরা সচেষ্ট থাকব। বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, খালেদা জিয়ার দূরদর্শিতা তারেক রহমানের মাঝে খুঁজে পেয়েছে মানুষ, যা ভোটের মাঠে এগিয়ে নেবে বিএনপিকে। ম্যাচুরিটি বা এক্সপেরিয়েন্স তো সময়ের সাথে সাথে আসে। তারেক রহমান সঠিক পথেই আছেন। তার পিতা এবং মাতার উদাহরণ তার সামনে রয়েছে, রাষ্ট্র পরিচালনার, দল পরিচালনার উদাহরণ তার সামনে রয়েছে। সুতরাং আশা করি তিনি সঠিকভাবেই দেশকে নেতৃত্ব দিবেন। কঠিন পরীক্ষা সামনে রয়েছে, প্রথম পরীক্ষা এই নির্বাচন। আমি আশা করি বিএনপি তারেক রহমানের নেতৃত্বে সসম্মানে উতরে যাবে। বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা এবং তারেক রহমানের প্রতি জনসমর্থন নির্বাচন পর্যন্ত ধরে রেখে সেটিকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে পারলে বিএনপি আগামী নির্বাচনে থাকবে অনেকটাই এগিয়ে, এমনটাই মত এই রাজনৈতিক বিশ্লেষকের। অতীতের যে কোনো সময়ের চেয়ে বিএনপি আরও শক্তিশালী হয়েছে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড়। তীব্র শীত উপেক্ষা করে প্রিয় নেত্রীর সমাধিতে ছুটে এসেছেন তারা। অন্যদিকে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এশিয়ার অন্যতম একজন নেত্রী, উনি দেশের জন্য স্যাক্রিফাইস করেছেন, গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস করেছেন। ওনাকে অনেক প্রেশার দেওয়া হয়েছে, অনেক সুযোগ দেওয়া হয়েছে আপনি দেশ ছেড়ে চলে যান, বাট উনি বলছেন না, আমার এই দেশে আমার শেষ ঠিকানা, আমার বাইরে কোনো ঠিকানা নাই, আমি বাংলাদেশেই থাকবো, বাংলাদেশেই আমার মৃত্যু হবে। উনি ওনার আল্লাহ ওনার সেই ইচ্ছা পূরণ করেছেন। আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করি। দর্শক, বেগম খালেদা জিয়ার সমাধিস্থল রাজধানীর জিয়া উদ্যান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, সমাধিস্থলে আজও শ্রদ্ধা জানাতে আসা মানুষের ভিড় রয়েছে, একটু জানাবেন কেমন দেখছেন অবস্থা আর কি বলছেন আগতরা, জানাবেন। জি, আপনি জানেন যে এখন শীতের সময় হলেও কিন্তু সকাল থেকেই বেগম খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে এবং তার কবর জিয়ারত করতে সাধারণ মানুষের পাশাপাশি নেতাকর্মীরা এখানে এসে ভিড় করেছেন। আমি যদি আপনাকে একটু কবরটা দেখাই, আপনি দেখবেন যে ফুলে ফুলে মুড়ি দেওয়া হয়েছে বেগম খালেদা জিয়ার কবর। পাশাপাশি বেগম খালেদা জিয়ার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের
কবর সেটিও ফুলে ফুলে মুড়িয়ে দেওয়া হয়েছে। আপনি এখন দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে কবর জিয়ারত করছেন এবং তারা কিন্তু মোনাজাতের মাধ্যমে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছেন এবং তার রুহের মাগফিরাত কামনা করছেন। কিছুক্ষণ আগেই কিন্তু এখানে এসেছিল বিএনপির সহযোগী সংগঠন জাসাস, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা, তাদের নেতৃবৃন্দরা এসে এখানে কিন্তু বেগম খালেদা জিয়াকে ফুলের শ্রদ্ধা জানিয়ে গেছেন, কবর জিয়ারত করে গেছেন এবং তারা মোনাজাত করে গেছেন। এর কিছুক্ষণ পরই এসেছিলেন গাজীপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। তিনি এসেও কিন্তু বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করে গেছেন, ফুলের শ্রদ্ধা জানিয়ে গেছেন এবং পাশাপাশি তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন। বেগম খালেদা জিয়াকে নিয়ে যে তার স্মৃতিচারণ সেটি তিনি কিন্তু আমাদের সঙ্গে করে গেছেন এবং পাশাপাশি কিন্তু বেগম খালেদা জিয়া তাকে যে শেষ নির্দেশনা দিয়েছিল মঞ্জুরুল করিম রনিকে, আসলে কিভাবে দেশ গঠন করতে হবে, একজন সংসদ সদস্য হলে কিভাবে দেশের জন্য কাজ করতে হবে, এই বিষয়গুলো কিন্তু রনিকে বলে গিয়েছিলেন। সেটি তিনি সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে জানাতে আমাদের কাছে বলে গিয়ে গেছিলেন। আপনি শুনতেই পাচ্ছেন যে এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। এই যে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার কবর, তার পাশেই কিন্তু অস্থায়ীভাবে একটা চৌকি করা হয়েছে, সেখানে বসে কিন্তু দিন রাত কোরআন তেলাওয়াত করছেন সবাই। অনেকেই কোরআন তেলাওয়াত করছেন এবং বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনা করছেন। তো বেলা বাড়ছে, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এবং বিএনপি নেতাকর্মীরা এখানে আসছেন বেগম খালেদা জিয়াকে কবরের শ্রদ্ধা জানাতে এবং তাকে কবর জিয়ারত করতে। তো এই ছিল এখানকার থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। সহপাঠী হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। সকাল 9:30টার দিকে কয়েকশো শিক্ষার্থী ফার্মগেট মোড় সহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন। অবরোধের কারণে ফার্মগেট সহ আশপাশের এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। আন্দোলনকারীরা জানান, স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টা ঘটনাস্থলে না আসা পর্যন্ত এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিবৃতি না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও ঘোষণা দেন তারা। গত বছরের ডিসেম্বরে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়। এর আগেও সাকিবুল হত্যার বিচার দাবিতে রাস্তায় নেমেছিল শিক্ষার্থীরা। যারা মারছে সেই খুনিদের কাউরে ধরা হয়নি, কোনো বিচার নেই, এই জন্য এই আন্দোলন। পুলিশের কাছে যখনই আমরা প্রশ্ন করি তখনই বলে 2 দিন সময় দাও। আমরা 2 দিন পরে যাই, বলে 4 দিন সময় দাও। আমরা আর কত সময় দেব? আমরা বলতে চাই যে আমাদের সুষ্ঠু একটা বিচার দরকার। যতক্ষণ না আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব তারেক রহমান কোনো প্রেস বিজ্ঞপ্তি দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ রাখবো, আমরা রাস্তা ছাড়বো না, আমরা আন্দোলন চালিয়ে যাবো। হবিগঞ্জে পুলিশের কাজে বাধা ও হুমকির অভিযোগে গ্রেফতার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহাদি হাসান জামিনে মুক্তি পেয়েছেন। কিছুক্ষণ আগে তিনি জামিনে মুক্তি পান। এর আগে সকালে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নানের আদালতে তাকে হাজির করে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন। শনিবার সন্ধ্যায় শহরের শায়েস্তানগর এলাকায় একটি বাসা থেকে মাহাদিকে আটক করে পুলিশ। পরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের কাজে বাধা ও সরকারি কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে এসআই জহিরুল ইসলাম বাদী হয়ে করা মামলায় মাহাদি হাসানকে গ্রেফতার করা হয়েছিল। বছরের শুরুতেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের দামে পুড়ছে ভোক্তার পকেট। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে সিলিন্ডারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সর্বশেষ ডিসেম্বর মাসে 12 কেজি সিলিন্ডারের খুচরা মূল্য 1253 টাকা নির্ধারণ করলেও বাজারে এর কোনো প্রতিফলন নেই। বিক্রি হচ্ছে 1.5 থেকে 2,000 টাকায়, কোথাও কোথাও এর চেয়েও বেশি দামে। মোহাম্মদ সাইমের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাসাবাড়িতে রান্নার কাজে সবথেকে বেশি ব্যবহৃত হয় 12 কেজি সিলিন্ডারের এলপিজি গ্যাস, যা বছরের শুরুতেই 1 লাফে 1.5 গুণ বৃদ্ধি পাওয়ায় বিরূপ প্রভাব পড়েছে নগর জীবনে। 2000 টাকা দিয়ে সিলিন্ডার কিনে আনতে হইতাছে, আগে 1500 টাকা ছিল, 500 টাকা আরো বাড়াইছে। এই জায়গায় বাচ্চা আমরা কেমনে খামু আর কেমনে কি করবো? সিলিন্ডার গ্যাস এই 3 দিন আগেও 1400 টাকা ছিল, আজকে 2 দিনের মাথায় মনে করেন যে আজকে 1900 টাকা সিলিন্ডার আনছি। কিল্লিকে বাড়ছে এটা একমাত্র আল্লাহই কইতারে, আমরা তো আর কইতারি না। সরবরাহের তুলনায় কয়েক গুণ বেশি চাহিদা থাকায় মূল্য বৃদ্ধির কারণ বলে জানিয়েছেন পরিবেশকরা।
কোম্পানি ওই দিক দিয়ে আমাদেরকে গ্যাস দিতে পারতেছে না, এদিক দিয়েও 2-4টা যদি আনি তাহলে মানুষ এসে হুমড়ি খায়া পড়ে। মহালের ভিতরে আজকে আমি 3-4 দিন দিতে পারতেছি না। এখন হয়তো আগে এই 4-5 টাকা আসছে, হয়তো 1500 টাকা বিক্রি করতে পারি, এরকম হতে পারে। দেখা যায় 1400 টাকা কিনছি, 1500 টাকা বিক্রি করছি। সরকারের বেঁধে দেওয়া মূল্য 1253 টাকা হলেও কোম্পানি বিক্রি করছে 1329 টাকায়। এর উপরে পরিবহন খরচ ও আনুষঙ্গিক ব্যয় মেটাতেই ডিলার পর্যায়ে 1500 ও খুচরা পর্যায়ে আরও বেশি মূল্যে বিক্রি করতে হচ্ছে দাবি বিক্রেতাদের। কোম্পানি এখন দেখা যাচ্ছে আমরা সর্বশেষ যেটা একবার ওমারের একটা ফ্রি অর্ডার করছি 1329 টাকা করে ফ্রি অর্ডার করছি। এখানে সর্বনিম্ন 1500 টাকা বিক্রি করলেও আমাদের পোষায় না। আর এখন আমরা তো টাকা তো বড় কথা নয়, এখন আমরা মানুষকে কারণ অনেকেই আসি আমরা সাইনবোর্ড লাগাই দিচ্ছি, গ্যাস দিতে পারতেছি না। এদিকে জানুয়ারি মাসের জন্য এলপিজির দাম আগামীকাল রোববার ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নগরবাসীর দাবি সাধ্যের মধ্যে রাখা হবে এলপিজির দাম। মোহাম্মদ সায়েম, আরটিভি, ঢাকা। নানা সংকটে গত 1.5 বছরে সারা দেশে বন্ধ হয়েছে অন্তত 354টি শিল্প কারখানা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে সাভারে, যেখানে বন্ধ হয়েছে 214টি। এতে কাজ হারানো শ্রমিকরা চাকরির আশায় ভিড় করছেন বিভিন্ন কারখানার সামনে। তবে তাদের বেশিরভাগই ঘরে ফিরছেন হতাশ হয়ে। আশুলিয়া থেকে ওমর ফারুকের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। রাজধানী ঢাকা শিল্পাঞ্চল খ্যাত আশুলিয়া, যে জনপদ দিনরাত মুখর থাকত লাখো শ্রমিকের কর্মব্যস্ততায়, সেখানে এখন কেবলই হাহাকার আর অনিশ্চয়তা। কান পাতলেই শোনা যায় কাজ হারানো শ্রমিকদের দীর্ঘশ্বাস। গার্মেন্টস শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর তথ্য বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর নানা কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে প্রায় 350 কারখানা। কর্মহীন হয়ে পড়েছেন 1,40,000 শ্রমিক। একসময় যাদের ঘামে সচল থাকতো দেশের অর্থনীতির চাকা, তারাই এখন চাকরির আশায় কারখানার গেটে গেটে ঘুরছেন সকাল থেকে রাত। যে শিল্প কারখানাগুলি বন্ধ হয়েছে, এগুলি সরকারের পৃষ্ঠপোষকতা, এগুলি কিভাবে নতুন করে আবার চালু করা যায়, সরকারের চেষ্টা করা উচিত। তোমার বয়স বেশি হয়ে গেছে, তুমি চাকরি হবে না, আমি দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি, জায়গায় জায়গায় ঘুরতেছি। অলরেডি আমি হাফেজি লাইনে পড়াচ্ছি, কিন্তু আমি এত অসহায় মা যে আমি পারতেছি না আমার বাচ্চার বেতন টানতে। গেটে অনেক মানুষ, ফ্যাক্টরি বন্ধের কারণে এইগুলা দেখে অন্যান্য কোম্পানি মানে আমাদের নিচ্ছে না। হাজার হাজার শ্রমিক মনে করেন যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, ঠিক আছে, কোনো কাজ বাজ পাচ্ছে না, গার্মেন্টসের লোক নিচ্ছে না। আমাদের চাকরির জন্য অনেক কষ্ট হয়ে যাইতেছে, আমরা রুম ভাড়া দিতে পারতাছি না, আমরা খাইতে পারতাছি না। শ্রমিকদের এমন দুঃসময়ে সরকারি পৃষ্ঠপোষকতার বিকল্প নেই বলে মনে করেন এই শ্রমিক নেতা। বেকারত্ব দূরকরণের জন্য বাংলাদেশ সরকার কাছে আমাদের অনুরোধ যে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা দ্রুত, তা না হলে তারা বিভিন্ন অনৈতিক কাজের সাথে লিপ্ত হবে এবং দেশের অর্থনীতি সংকটময় পরিকল্পনা করবে। বিশ্ববাজারে বাংলাদেশের সুনাম ধরে রাখতে বন্ধ কারখানাগুলো চালু করার দাবি শ্রমিকদের। সুলাইমান কবির, আরটিভি। গত 10 বছরের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে 2025 সালে। যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনের হিসাবে 2025 সালে 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত আর 14,812 জন আহত হন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলন করেন সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সদ্য বিদায় বছর 2025-এ 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত হয়েছেন, যা তার আগের বছরের চাইতে প্রায় 7% বেশি, আর নিহত বেড়েছে প্রায় 6%। গত 10 বছরের মধ্যে 2025 সাল সবচেয়ে বেশি হতাহতের বছর। ভয়াবহ এ তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির প্রতিবেদনে। আমরা প্রতি বছর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করি। 2025 সালে সড়কের দুর্ঘটনা 6.94%, নিহতের সংখ্যা 5.79% এবং আহত 14.87% বেড়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে এসব তথ্য জানান সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক। বলেন, বিভিন্ন গণমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে এ প্রতিবেদন তৈরি করেছে যাত্রী কল্যাণ সমিতি। বেপরোয়া গতি, বিপজ্জনক ওভারটেকিং আর সড়কের নির্মাণ ত্রুটি সহ সড়ক দুর্ঘটনার জন্য 22টি কারণ তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতি। নেতার পরিবর্তন হয়েছে, যাত্রী সেবার মান বাড়েনি, বরং কোথাও কোথাও কমেছে।
নানান ভোগান্তির বৃদ্ধির পাশাপাশি সড়কে বিশৃঙ্খলা বেড়ে যাওয়ায় এবারও সড়কে দুর্ঘটনা বেড়েছে। যানজট ও চাঁদাবাজি বৃদ্ধির কারণে পণ্য ও যাত্রী পরিবহনে ভাড়া আরেক দফা বেড়েছে। অন্তর্বর্তী সরকার সড়ক পরিবহন খাত সংস্কার না করায় দেশের মানুষের প্রতিদিনের যাতায়াতের ভোগান্তি, সড়কের নিরাপত্তা এবং ভাড়া নৈরাজ্য পরিবহন মালিকদের ইচ্ছের কাছে বন্দী দশা থেকে মুক্তি মেলেনি। সড়ক দুর্ঘটনার কারণগুলো সব সরকার জানলেও তা প্রতিকারে কার্যত কোনো ব্যবস্থা নেয়নি কোনো সরকারই। আসন্ন নির্বাচনে ইশতেহারে পরিবহন খাত সংস্কার সহ যাত্রী অধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। এছাড়া অটোরিকশা বন্ধ সহ 12টি সুপারিশ করে যাত্রী কল্যাণ সমিতি। শাকিলা করিম, RTV, ঢাকা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ভেনেজুয়েলা থেকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর তাকে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে রাখা হয়েছে। কংগ্রেসের অনুমোদন ছাড়াই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানায় ডোনাল্ড ট্রাম্প। এদিকে এমন ঘটনার নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেফতার করে যুক্তরাষ্ট্র। বর্তমানে তাকে রাখা হয়েছে নিউ ইয়র্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে। মাদুরোকে মাদক ও অস্ত্র চোরাচালানের অভিযোগে ম্যানহাটনের ফেডারেল আদালতে হাজির করার প্রস্তুতি চলছে। এদিকে মাদুরোর অনুপস্থিতিতে ভেনেজুয়েলার তেল খাত যুক্তরাষ্ট্র পরিচালনা করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা এটি পরিচালনা করব এবং নিশ্চিত করব যে এটি সঠিকভাবে পরিচালিত হচ্ছে। আমরা তেল অবকাঠামো পুনর্নির্মাণ করতে যাচ্ছি, যার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হবে। তেল কোম্পানিগুলো সরাসরি অর্থ প্রদান করবে। আমরা নিশ্চিত করব যেন তেল খাত সঠিকভাবে পরিচালিত হয়। মাদুরোকে গ্রেফতারে দেশের নির্বাসিত জনগণের মধ্যে আনন্দ ছড়িয়ে পড়েছে। মার্কিন প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা জানায় তারা। অন্যদিকে ভেনেজুয়েলার সরকার পরিবর্তনের জন্য সামরিক অভিযান পরিচালনা ও প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে তেল পাওয়ার জন্যই এই রক্তপাত ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন কংগ্রেস নেতারা। ভেনেজুয়েলায় সরাসরি সশস্ত্র আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে চীন ও রাশিয়া। এদিকে এ ঘটনাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল। শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার এই ঘটনাকে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেন। আব্দুল মালেক, RTV। খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ ও চলতি বিপিএল-এর ছন্দে থাকা নাজমুল হোসেন শান্তন। ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া বিশ্ব আসরে অভিজ্ঞতা ও তারুণ্যের সমন্বয়ে দল গঠন করেছে বিসিবি, যেখানে টাইগারদের নেতৃত্বে থাকবেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস, সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন সাইফ হাসান। দলটিতে 4 পেসারের পাশাপাশি নেওয়া হয়েছে 3 স্পিনার, আছেন সাইফুদ্দিনের মতো অলরাউন্ডারও। আগামী 7 ফেব্রুয়ারি পর্দা উঠবে আসরের। দর্শক, জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আলোচনার ঝড় উঠছে চায়ের কাপে। সেই তর্ক বিতর্ক, আলোচনা সমালোচনা তুলে আনতেই আমাদের এবারের আয়োজন হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন এর এবারের পর্বে আমি মাজেদুল হক মানিক আছি আপনাদের সাথে। ঘনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন, এর সাথে জমে উঠছে নির্বাচনের আলোচনা সমালোচনা। এই নিয়ে মেহেরপুর 1 আসনে উপস্থিত হয়েছি আমি। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নির্বাচন কমিশনকে স্বচ্ছতার পরিচয় দিতে হবে। তারপরে নির্বাচনটাকে কিভাবে পেশি শক্তি মুক্ত করা যায় সেই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে নির্বাচন কমিশনকে। আমার ভোটটা আমি ঠিক জায়গায় দিতে পারবো, আমরা এবার আশা করছি যে নিরপেক্ষ একটা ভোট হবে। দিনের ভোট রাত্রি বেলায় হয়ে গেছে, এটা খুব দুঃখজনক যে আইন শৃঙ্খলা একজনের পক্ষপাতিত্ব করেছে।
তো এবারের নির্বাচনে আমরা চাই যে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ থাকবে এবং যেখানে কোনো সমস্যা হবে সেই সমস্যাটা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যম দিয়ে সমাধান হবে। তরুণরা যেহেতু জীবনের প্রথম ভোট এবং এটা একটা ভোট মানে প্রথম ভোট মানে একটা প্রথম অভিজ্ঞতা জীবনের, তো এই জন্য তরুণরা চেয়ে আছে যে আমরা ভোট দেব। এবং এবার যারা নতুন ভোটার হয়েছে তাদের মাঝে সবচেয়ে উদ্দীপনাটা বেশি। প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী এরা যদি সঠিকভাবে কাজ করে, তাদের অর্পিত দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে, তাহলে এরকম উল্টোপাল্টা কিছু ঘটবে না। কারণ মানুষের তো এই এক্সপিরিয়েন্স নাই, যারা আজকে নতুন ভোটার হয়ে গেছে তাদের তো এক্সপিরিয়েন্স নাই। দর্শক, হ্যাপি কাউ চায়ের আড্ডায় নির্বাচন আর এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলার সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।